অ্যাজ পার আমাদের রুটিন, সেই রুটিন অনুযায়ী হচ্ছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা পেন পিকচার, পেন পিকচার অফ হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা দুটো স্টাইলের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করে থাকি। সেটা একটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, আরেকটা হচ্ছে পেন পিকচার অফ ম্যাটেরিয়া মেডিকা। তা ম্যাটেরিয়া মেডিকাটা আপনারা জানেন যে এইটা হচ্ছে রেকর্ড বুক অফ দ্য ড্রাগ প্রুভিং, অর্থাৎ হেলদি হিউম্যান বিইংয়ের উপরে যখন ড্রাগ প্রুভিং করা হয়, মানে অনেক মানুষের উপর যখন প্রয়োগ করা হয়, তার যে রেকর্ড বইটা, সেই রেকর্ড বইটার নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা ম্যাটেরিয়া মেডিকাটা পড়ি সাধারণত ওই ড্রাগ পিকচার হিসেবে নয়, ড্রাগের পেন পিকচার হিসেবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা যে ড্রাগ প্রুভিং হয়েছিল সেই ড্রাগ প্রুভিংয়ের যে রেকর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তা আমরা ম্যাটেরিয়া মেডিকার যে রুব্রিকগুলো আছে, যেমন রেপার্টরির যে রুব্রিক, রেপার্টরি কথাটা মানে আপনারা সবাই জানেন যে ইট ইজ এ স্টোরেজ অফ দ্য সিমটমস, তাকে বলা হয় রেপার্টরি। এই রেপার্টরিতে আমরা দেখতে পাবো যে ওষুধের বিভিন্ন রকম গ্রেডিং করা আছে, সিমটমসের বিভিন্ন গ্রেডিং করা আছে। সেই গ্রেডিংগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। তা এই গ্রেডিংটা করা হয়েছিল বিভিন্ন প্রভাবের উপরে। বেশিরভাগ প্রভাবের উপরে যে সিমটমসগুলো পাওয়া গেছে সেটা ছিল ফার্স্ট গ্রেড, তার চেয়ে কম যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে সেকেন্ড গ্রেড, আর থার্ড গ্রেড হচ্ছে অল্প সংখ্যক প্রভাবের উপরে পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে থার্ড গ্রেড। তা আজকে আমরা যদি ড্রাগ পিকচার হিসাবে ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু টোটাল মানে ভলিউমটা বিশাল ভলিউম হবে। সেই ভলিউম মানে 7-8 দিনে একটা মেডিসিন শেষ করা যাবে না, এতটা ভলিউম রয়েছে। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম হোমিওপ্যাথরা যেটা গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো নিয়ে তারা কিছু পুস্তক প্রকাশ করেছিলেন, এবং সেইগুলো গুরুত্বপূর্ণ সিমটমস কিন্তু সংক্ষিপ্ত আকারে। তা আমরা সেই সংক্ষিপ্ত আকারে যে পিকচারগুলো পেয়েছি, সেই পিকচার নিয়ে আমরা আলোচনাটা করি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, তারা এই সিস্টেমটার নাম দিয়েছে পেন পিকচার অফ ম্যাটেরিয়া মেডিকা, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমরা ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। তা আজকে আমাদের আলোচ্য যে ড্রাগটা বা রেমেডিটা, সেটা হচ্ছে মেডোরিনাম। তা মেডোরিনামটা কি? মেডোরিনামটা হচ্ছে একটা নোসড মেডিসিন। এটা কিভাবে কালেক্ট করা হয়? আমরা জানি নোসড মেডিসিন হচ্ছে হিউম্যান বিইং এর যে সমস্ত রোগগুলো হয়, রোগ বীজ, সেই রোগ বীজকে কালেক্ট করে সেখানে তাকে পোটেন্টাইজ করে ব্যবহার করা হয়। তা আমরা মেডোরিনামটা কোথা থেকে পাবো? মেডোরিনামটা হচ্ছে মানে জেনিটাল পার্টে একটা রোগ হয়, বোথ মেল অ্যান্ড ফিমেলের একটা মানে ভেনারেল ডিজিজ তৈরি হয়, তার নাম হচ্ছে গনোরিয়া। গনোরিয়া কেন হয়? গনোরিয়া হয় মেল ফিমেল, কোনো এফেক্টেড মেল অথবা ফিমেল যদি এফেক্টেড হয়ে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে অপোজিট সেক্সের সেই রোগটা হয়। এই রোগটা হলে কি হয়? এই রোগটা হলে ইউরোজেনিটাল অর্গানে নানা রকম ট্রাবল দেখা যায়।
অর্থাৎ প্রস্রাবের নানা রকম জ্বালা যন্ত্রণা এই সমস্ত হয়, এবং জেনিটাল পার্ট থেকে পুজ নির্গত হয়, পুজ হয়। এটা কিন্তু মেল ফিমেল উভয়ের হতে পারে। তাহলে এটা হচ্ছে, এইটা হওয়ার পরে এটা যদি কোনো কারণে সাপ্রেসড হয়ে যায়, ম্যালট্রিটমেন্ট হোক আর মানে এক্সটার্নাল কোনো ট্রিটমেন্টের ফলে এটা সাপ্রেসড হয়ে গেলে তখন পরবর্তীকালে সেটা সাইকোসিস দুষ্ট হয়ে যায়। তা আমরা এই যে নোসোড মেডিসিনটা, এর সঙ্গে আমাদের আরেকটি মেডিসিনের সাদৃশ্য রয়েছে। সেই মেডিসিনটা ভেজিটেবল কিংডম থেকে কালেক্ট করা হয়। ভেজিটেবল কিংডম, আপনারা অনেক সময় ঝাউ গাছ দেখেছেন, অনেকে বাড়িতে ঝাউ গাছের মতো কিছু গাছ লাগায়, অনেকটা দেখতে ঝাউ গাছের মতো ছোট ছোট গাছ। তা এই যে ভেজিটেবল কিংডমের যে ভেষজটা, এইটা ঠিক চেহারাটা অনেকটা সেই ঝাউ গাছের মতো। এর নাম হচ্ছে, এখান থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে থুজা। তা থুজা যখন ওয়েল সিলেক্টেড থুজা ব্যবহার করা হবে, তখন যদি কাজ না হয় তখন আমরা এই সাইকোটিক দুষ্ট রোগীদের ক্ষেত্রে কি করি, আমরা তার যে নোসোড মেডিসিন, সেই নোসোড মেডিসিন অর্থাৎ গনোরিয়ার পুষ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে মেডোরিনাম। তা মেডোরিনাম যেহেতু নোসোড মেডিসিন, এটা খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, প্রচন্ড রকম ডিপ অ্যাক্টিং, এবং এই মেডিসিনটা বহু দুরারোগ্য রোগ মানে আরোগ্য করতে পারে, বহু দুরারোগ্য রোগ আরোগ্য করতে পারে মেডোরিনাম। তা আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে কোন কোন ক্ষেত্রে মেডোরিনাম ব্যবহার করা যেতে পারে? ফর দ্য কনস্টিটিউশন এফেক্ট অফ maltreatment and suppressed gonorrhea, when the best selected remedy failed to recovery অথবা relief or permanently improve। অর্থাৎ আমাদের সাইকোসিস দুষ্ট, আমরা অর্গানারা মেডিসিনে সাইকোসিসের কিছু সাইন সিমটমস পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস আমরা যখন ওষুধ দেব, তখন যদি আমার টোটালিটি সিমটমস থাকা সত্ত্বেও যদি তা রিলিফ না হয়, রিলিফ যদি না হয় অথবা পার্মানেন্টলি কিউর যদি না হয়, তাহলে আমরা মেডোরিনামের কথা চিন্তা করব। অর্থাৎ থুজা, গনোরিয়া রোগের থুজা একটা উৎকৃষ্ট ওষুধ, ক্যান্সারের উৎকৃষ্ট ওষুধ। এই সমস্ত উৎকৃষ্ট ওষুধগুলো যদি ফেল করে, সেই ক্ষেত্রে আমরা গনোরিয়ার অথবা গনোরিয়া অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের পরে গনোরিয়া রোগটা সাপ্রেসড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মেডোরিনামের কথা চিন্তা করব। তা মেডোরিনামটার চেহারাটা কেমন, মেডোরিনাম রোগীকে আমরা কিভাবে চিনব? ফর পার্সন সাফারিং ফ্রম গাউট, রিউমেটিজম, তারপরে নিউরোলজিয়া, এই সমস্ত যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখব যে তার ইতিহাসে হয় অর্জিত গনোরিয়া, নতুবা জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়েছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা বাতের ব্যথা দেখা যায়, গাউট, তারপরে জয়েন্ট পেন বা নার্ভের কোনো পেন,
এই সমস্ত রোগ দেখা যায়। সেক্ষেত্রে স্পাইনাল কর্ডে যেহেতু নার্ভের উপরে তার প্রভাব, স্পাইনাল কর্ডে একটা ইরিটেশন বা ইনফ্লামেশন অথবা পেন দেখা যায়। আর হচ্ছে বিভিন্ন ধরনের মিউকাস মেমব্রেনের উপরে কোনো পেন ইরিটেশনের সমস্ত যখন হয়, তখন আমরা মেডেলিন নামের কথা চিন্তা করব বলতে আমাদের কিন্তু টোটালিটি অফ সিমটমসে বেশি। আমাদের একটি মাত্র মূল মন্ত্র, সেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। আমাদের অ্যালোপ্যাথিক্যাল মতো কোনো স্পেসিফিক ওষুধ নেই, আর স্পেসিফিক ওষুধ যারা খোঁজ করার চেষ্টা করে তারা ভুল ট্রিটমেন্ট করবে। সুতরাং আমাদের কোনো স্পেসিফিক ওষুধ হয় না, আমাদের একটাই মূল মন্ত্র, টোটালিটি অফ সিমটমস। আর এর ফলে হচ্ছে কি, সাইকোটিক দোষটা হওয়ার ফলে যেটা হচ্ছে, তার অর্গানিক কিছু চেঞ্জ হয়, অর্থাৎ অর্গানিক লেসন বিভিন্ন অর্গানে ক্ষত তৈরি হয়, আর সেটা হয়ে পরবর্তীকালে যে সমস্ত এফেক্টগুলো আসে সেটা হচ্ছে প্যারালিসিস। তাহলে প্যারালিসিসও কিন্তু সাইকোটিক দুষ্ট, ডিউ টু সাইকোটিক মায়াজম, প্যারালিসিসও তাই, হুইচ ক্যান বি ট্রেস টু দ্য সাইকোটিক অরিজিন। আমরা খুঁজলে সেখানে তার অরিজিনটা পাবো সাইকোটিক। ফর ওমেন উইথ ক্রনিক ওভারাইটিস, এই সাইকোটিক দুষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় ওভারাইটিস। আমরা আগের আলোচনায় বলেছি, কোনো অর্গানের যদি পাশে যদি কোনো আইটিস থাকে, তাকে আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে সেই অর্গানে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন হয়েছে। তাহলে ডিউ টু সাইকোটিক মায়াজম সেখানে দেখা যাচ্ছে ক্রনিক ওভারাইটিস, ওভারি থেকে ওভারিয়াইটিস, তার মানে ওভারিতে একটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়। আর কি, পেলভিক সেলুলাইটিস, সেলুলাইটিস আবারও সেই কথাটা বলি, কোনো অর্গানের উপরে যদি ইরিটেশন বা ইনফ্লামেশন হয়, সেই অর্গানের নামে সেই ডিজিজটাকে ডায়াগনোসিস করা হয়। তাহলে সেল থেকে এসে সেলুলাইটিস, অর্থাৎ আমাদের যে সেলগুলো আছে, আমরা জানি যে আমার মানুষ বা প্রাণী, যে কোনো প্রাণী মাল্টি সেলুলার, তাদের এই সেল থেকে তৈরি হয় টিস্যু, এই টিস্যু থেকে তৈরি হয় অর্গান, আর অর্গান থেকে অর্গানগুলোর সমষ্টি নিয়ে একটা সিস্টেম তৈরি হয়, তাকে বলা হয় সিস্টেম। তা এই সিস্টেমটা অর্গানাইজ করে বিভিন্ন সেল টিস্যু নিয়ে। এবার এই সেলগুলোর যে কভারিং আছে, কভারিংগুলোকে বলা হয় ওই মেমব্রেন। এই মেমব্রেনগুলোর মধ্যে যদি কোনো আইটিস হয়, তাকে বলা হয় সেলুলাইটিস। তাহলে এই সেলুলাইটিসের ক্ষেত্রে আমাদের, এই সেলুলাইটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই সেলুলাইটিসের ক্ষেত্রে আমাদের মেডোরিনাম একটা ভালো কাজ করে। তাহলে কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম যে মহিলাদের যে ফিমেল অর্গান আছে, সেই ফিমেল অর্গানে তার একটা আইটিস হয়, ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেডোরিনামটা ব্যবহার করতে পারি। তারপরে যে ফাইব্রাস, সিস্ট, তাহলে এই সমস্ত সবই কিন্তু ফিমেল অর্গানের মধ্যে পড়ে। অর্থাৎ ফিমেল অর্গান কি কি,
ফিমেল অর্গান হচ্ছে তার ওভারি, তার ফ্যালাপাইন টিউব, তার ইউটেরাস, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এফেক্ট হয়। তা আমরা একটা জিনিস জানতাম যে ক্যান্সার রোগটা সাধারণত, এখন আর সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, সাধারণত দেখা যায় মেয়েদের ফিমেল অর্গানে বেশি হয়, আর হচ্ছে ছেলেদের লাংস অ্যান্ড থ্রোট। কিন্তু এখন আমরা অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে যে যে কোনো বয়সের যে কোনো মেল ফিমেল যেই কেউ হোক না কেন, তাদের সমস্ত অর্গানে কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে আমরা এর আগে যেটা জেনেছি ক্যান্সার রোগটা কেন হয়, ক্যান্সারের অরিজিনটা কি, আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ক্যান্সারের অরিজিনটা হচ্ছে একটা হচ্ছে, প্রথম হচ্ছে সোলা ছাড়া কোনো রোগ হতে পারে না। সোলা হচ্ছে রুট মাদার অফ দ্য মায়াজম। সোলার পরে যেটা হয় সেটা হচ্ছে সাইকোসিস। সাইকোসিসের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে তার মধ্যে একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়, আর এই অ্যাবনর্মাল গ্রোথটা যখন ডেভেলপ করতে থাকে তখন তার মধ্যে একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার এসে যায়, তখন সেটা ডিস্ট্রাকশন হয়। এই ডিস্ট্রাকশনটা যখন হয় তখন সেটাকে আমরা বলি ক্যান্সার। তাহলে ক্যান্সার ইজ এ কম্বিনেশন অফ দ্য সোলা, সিফিলিস এন্ড সাইকোসিস। তাহলে এখানে আমরা ক্যান্সারের প্রাথমিক স্তরে কিন্তু আমরা মেডোরিয়ামটা ব্যবহার করতে পারি। তাহলে সেখানে তার মধ্যে একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার, গাউট, আর্থাইটিস, তার রিউমেটিজম, এই সমস্ত বডি এক, এগুলো যে সমস্ত সিমটমসগুলো আছে, সেই ক্রনিক ফেজে আমরা কিন্তু মেডোরিয়ামের কথা চিন্তা করতে পারি। আর কি ফিমেল অর্গানে আরেকটা জিনিস, ফিমেল না শুধু মেলদেরও হয় জেনিটাল পার্টে। আপনারা শুনে থাকবেন, যদি ক্যান্সার রোগীদের কিছু হিস্ট্রি জেনে থাকেন জানবেন যে ইউরিনাল ব্লাডের মধ্যে একটা সিস্ট তৈরি হয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে এটা ভ্যাজাইনাল, মুখে অসব ইউটেরাস, ইউটেরাসের ভিতরে, তারপর হচ্ছে ফ্যালাপাইন টিউবের উপরে অথবা ওভারিতে। তা এই সমস্ত প্রবণতা, অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার প্রবণতা, যেটাকে রিমুভ করতে গেলে আমাদের মেডোরিন নামটা ব্যবহার করতে হবে। তাহলে সাইকোটিক অরিজিন যেখানে আছে সেখানে আমরা মেডোরিন নাম ব্যবহার করব। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা গ্রোথ বললাম, গ্রোথের যে প্রবণতাটা রয়েছে সেই গ্রোথটা কিন্তু কখনো কখনো মরবাইড গ্রোথ হয়, আর এই মরবাইড গ্রোথটা হয় ডিউ টু সিফিলিস্টিক মায়াজম। আর এই যে ডিস্টারপ্টিভ গ্রোথগুলো হচ্ছে, এর ফলে কি হচ্ছে, কার্সিনোমা, কার্সিনোমা বা ক্যান্সার হতে পারে উইথ দ্য অ্যাকিউট অর ক্রনিক ইন দ্য ডেভেলপমেন্ট when the symptoms, correspondence and history of the psychosis can be traced। সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাইকোসিস দুষ্ট হওয়ার ফলে তার পরিণতিতে যেটা আমরা দেখি ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। তা আমরা এই সমস্ত কঠিন জটিল রোগের ক্ষেত্রে আমরা যদি সাইকোটিক মায়াজমের রোগী হয় তাহলে আমরা কিন্তু তাকে মেডোরিন নামটা দেব। তা আমরা এই মেডোরিন নামের রোগীর
তার অর্গান ওয়াইজ যে সিমটমসগুলো, সেই অর্গান ওয়াইজ সিমটমসগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। এই মেডোরিনামটা ভালোভাবে জানতে গেলে অন্তত 2-3টে দিন ক্লাস করতে হয়, যেহেতু আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা কিছু ভাষা সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করব। সেই ভাষা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেটা হচ্ছে, আমরা অর্গান ওয়াইজ যদি সিমটমসগুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যায় তার একটা মেন্টাল সিমটম যেটা রয়েছে, উইকনেস অফ মেমোরি। সাইকোসিস দুষ্ট রোগীর মেমোরি প্রচন্ড দুর্বল, নিজের নামটা পর্যন্ত সে ভুলে যায়, ক্যান নট রিমেম্বার নেম অর ওয়ার্ডস অর ইনিশিয়াল লেটার। এতটা উইক মেমোরি যে কোনো কিছুর নাম ভুলে যায়, শব্দ ভুলে যায়, অক্ষর ভুলে যায়। এই ভুলে যাওয়ার প্রবণতাটা প্রচন্ড রকম আছে, আর ফিজিক্যালি সে প্রচন্ড দুর্বল। has to ask name or most intimate friends, even forget his own name. বন্ধুর নাম তো দূরের কথা, নিজের নামও সে অনেক সময় ভুলে যায়, বাপের নাম ভুলে যায়। এটা হচ্ছে মেডোরিনামের প্রথম লক্ষণ। ক্যানট স্পেল কারেক্টলি, কোনো বানান সঠিকভাবে বলতে পারে না। আর রেড লাইন সিমটমসের মধ্যে যেটা রয়েছে, ক্যানট স্পিক উইদাউট উইপিং। ক্যানট স্পিক উইদাউট উইপিং। আমরা জানি যে পালসিটিটার একটা লক্ষণ আছে, না কান্না ছাড়া সে কথা বলতে পারে না। তা আমরা মেডোরিনামের ক্ষেত্রেও সেই একই লক্ষণগুলো আছে, ক্যানট স্পিক উইদাউট উইপিং। এবার আসা যাক হেড। ইন্টেন্স বার্নিং পেইন ইন দ্য ব্রেন। আমরা বার্নিং পেন, আরো অনেক মেডিসিন আছে, সালফারের মধ্যে আছে, সালফারের ব্রহ্মতালু জ্বালা করে। তা মেডোরিনামে সারা শরীর জ্বালা করে, সারা শরীর জ্বালা করে, সিকিলিক করের মধ্যেও আছে। এবার হচ্ছে এই যে অবস্থাটা, এই অবস্থাটা বাড়ে কোথায়? এই অবস্থাটা হচ্ছে কিভাবে, কোথা থেকে কোথায় যায়? এই বার্নিংটা এক্সটেন্ড ডাউন স্পাইন। আমাদের একটা শিরদাঁড়া আছে, এই শিরদাঁড়াটা উপরে আমাদের বডিটা দাঁড়িয়ে থাকে, তার অনেকগুলো ভাটিবা আছে। এবার তার ভিতরে কিছু নার্ভ, মানে এই নার্ভগুলো কি হয়, ব্রেন থেকে ওই ভাটিবার ভিতর দিয়ে, অর্থাৎ আমাদের যে শিরদাঁড়া ভিতর দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তা এখান থেকে এইটা কেন হয়? এটাকে প্রচন্ড রকম ভাবে প্রোটেক্ট করা হয়েছে শক্ত হাড় দিয়ে। সেই হাড়ের ভিতর দিয়ে এই স্পাইনগুলো, এই নার্ভগুলো চলে। তা এবার হচ্ছে এখানে আমরা কিছু নার্ভের রোগ দেখি, বিভিন্ন ধরনের নার্ভের রোগ দেখি। সেই নার্ভের রোগগুলো কিভাবে স্প্রেড করে, অর্থাৎ ব্রেন থেকে কক্সিস পর্যন্ত এই অর্গানগুলোতে যায়। তার এর ফলে যে হচ্ছে, তার মধ্যে যে সমস্ত লক্ষণগুলো আসে, হেডের কিছু সিমটমস আসে, হেডে বার্নিং সেন্সেশনটা হয়, তারপরে কনস্ট্রিকশন হয়, একটা সংকুচিত ভাব থাকে,
আর এটা এক্সটেন্ড করে কি হয় ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড এটা এক্সটেন্ড করে। ডাউনওয়ার্ড এক্সটেন্ড করলে তাহলে আমরা বেশিরভাগ যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এর অরিজিনগুলো কোথায় বেশি। অরিজিন হচ্ছে নার্ভাস সিস্টেমে। আমরা আগেও যে সিস্টেম সম্বন্ধে যেটা বলেছিলাম সেই সিস্টেমের ব্যাপারটা হচ্ছে যে সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান থেকে সিস্টেম হয়। তা বহু রকম সিস্টেম আমাদের আছে, সার্কুলারি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম। তা এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে জেনিটাল অর্গানে এর প্রভাবটা বেশি, আর হচ্ছে নার্ভাস সিস্টেমের এর প্রভাবটা বেশি। তার মানে যত রকম নার্ভাস সিস্টেমের যে ডিজিজগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা ভালো কাজ করে। এবার আসা যাক থ্রোট। আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো হচ্ছে সমস্ত অর্গানকে কভার করতে পারে, সমস্ত অর্গান। তাহলে সেই জন্য আমরা হোমিওপ্যাথিক মেডিকা পড়ার সময় আমরা যেটা করি, অর্গান কোন কোন অর্গান এফেক্ট হয় এবং সেই অর্গানে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেইভাবে আমরা কিন্তু আলোচনাটা করি। তা থ্রোটে কি বলছে, সেন্সেশন if she had taken a severe cold with distressing aching in the bone, অর্থাৎ হাড়ের উপরে কিন্তু মেডিসিনের প্রভাবটা খুব বেশি। সেখানে তার একটা কষ্টকর অনুভূতি হয়, ব্যথা হয় ইন বোন, হাড়ে। থ্রোট সোর অ্যান্ড সোলেন, গলার ভিতরে থ্রোটটা ব্যথা হয়, মনে হয় ক্ষত হয়েছে এবং ফুলে যায়। মেডিসিনামে অ্যাপিটাইটটা কেমন হচ্ছে? মেডিসিনামে অ্যাপিটাইটটা হচ্ছে রেভেনাস হাঙ্গার। রেভেনাস হাঙ্গার যাকে আমরা বলি রাক্ষসের ক্ষুধা, সেই রাক্ষসের ক্ষুধা কেমন টাইপের? আফটার ইটিং, খাওয়ার পরে তার খিদে লাগে। এরকম আমাদের আরো অনেক মেডিসিন আছে। তার মধ্যে সিনা আছে, লাইকোপোডিয়াম আছে, সোডিনাম আছে, কনস্ট্যান্ট থ্রাস, ইভেন ডিজার ফর ড্রিঙ্কিং। আচ্ছা, এর যে ডিজার, অ্যাপিটাইটের যে ডিজারগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে তার অ্যালকোহলিক ড্রিঙ্কসের প্রতি তার ঝোঁকটা বেশি। হুইচ বিফোর মানে সি হেটেড, এমন কিছু মানুষ আছে যারা আগে ড্রিঙ্কস করতে ঘৃণা করত, তাদের হালে দেখা যাচ্ছে তাদের ড্রিঙ্কস করার চাহিদাটা বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে মেডিসিনামের একটা লক্ষণ। মেডিসিনামের রোগী মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। আমাদের আরো অনেক ওষুধ আছে, সেটা হচ্ছে সালফার। মেডিসিনামের রোগী তাদের প্রচন্ড আকাঙ্ক্ষা আইসক্রিম খাওয়ার, টক জাতীয় খাবার, অরেঞ্জ খাওয়ার, গ্রিন ফ্রুটস অর্থাৎ কাঁচা ফল খাওয়ার একটা প্রবণতা আছে। মেডিসিনাল রোগী বাইলসটা কেমন হবে? স্টুলটা হবে টেনেসিয়াস। টেনেসিয়াস মানে হচ্ছে
খুব শক্ত, ক্লে লাইক, কাদার মতো দেখতে, ক্যান নট স্টেন ফর সেন্সেশন অফ প্রলাপস। প্রলাপস কিসের প্রলাপস? প্রলাপস হচ্ছে রেকটামের প্রলাপস। রেকটাম মেয়েদের যেমন ইউটেরাস প্রলাপস হয়, আর রেকটামের প্রলাপসে মেয়েদের হতে পারে, ছেলেদের হতে পারে। সেই ক্ষেত্রে আমরা মেডোরি নামটা ব্যবহার করতে পারি। ইউরিনারি অর্গান বা ইউরিনারি সিস্টেম, সেখানে হচ্ছে সিভিয়ার পেন। সিভিয়ার পেনটা কোথায়? ব্যাক পেন। আর ইন রিনাল রিজন, রিনাল রিজনটা হচ্ছে কিডনি থেকে একটা ব্যথা হয়, ব্যাক পেন হয়, রিলিফ হয় প্রফিউজ ইউরিনেশন। এটা একটা আনকমন পিকুলার সিমটমস। এই সিমটমসে দেখা যায় যে আমরা আরো কিছু মেডিসিন আছে, জেলসিমাম। মাথার যন্ত্রণা হচ্ছে, প্রচুর পরিমাণ প্রস্রাব করার পর মাথার যন্ত্রণা কমে গেল। তা আমাদের মেডিসিন নামে হচ্ছে রিনাল রিজনে তার একটা পেন হয়, সেই পেনটা রিলিভ বাই প্রফিউজ ইউরিনেশন। প্রচুর পরিমাণে প্রস্রাব করার ফলে তার সেই লিভার, এই কিডনি রিজনে তার একটা যন্ত্রণাটা হচ্ছিল, সেই যন্ত্রণাটা কমে গেল। তা এই লক্ষণ আরেকটা মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। রিনাল কলিক একটা হয়, রিনাল কলিক। সেটা হচ্ছে কিডনিতে একটা ব্যথা। কি জন্য ব্যথা হয়? রিনাল স্টোন ক্যালকুলাস থাকার জন্য। তাহলে সেই রিনাল কলিকের ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিন নামে ভালো ফল পেয়ে থাকি। আর রিনাল ক্যালকুলাস হয়। রিনাল ক্যালকুলাস হলে কিন্তু কিডনিতে একটা যন্ত্রণা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিনটা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিন নাম ব্যবহার করতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা আরো কিছু ওষুধ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বারবারিস ভালগারিস, আর হচ্ছে লাইকোপোডিয়াম, আর ওসিমাম। আর এই যন্ত্রণার ক্ষেত্রে তার একটা আনকমন পিকুলার সিমটমস দেখা যায়, সেটা হচ্ছে ক্রেভিং ফর আইস। ক্রেভিং ফর আইস, বরফ খাওয়ার একটা প্রবণতা আছে। মেডেলিন নামের একটা সুন্দর সিমটমস আছে, সেটা হচ্ছে ম্যাক্টেরিয়াল এমিশন। অর্থাৎ অনেক পুরুষদের দেখা যায়, বিশেষ করে অল্প বয়সের ছেলেদের দেখা যায়, তাদের রাতে ঘুমিয়ে থাকার সময় তাদের পেনিস যে একটা ডিসচার্জ হয়। যদিও তার সেখানে সে একটা স্বপ্ন দেখে কোনো মহিলার সঙ্গে সে সঙ্গম করছে, আর তারপরে তার সিমেন্ট ডিসচার্জ হয়ে যায়। এইরকম ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ওষুধের মধ্যে আমরা লক্ষ্য করব যে তার মধ্যে সাইকোসিস দুষ্ট সিমটমস যদি থাকে, তাহলে আমরা তাকে মেডিসিনটা ব্যবহার করব। সেক্সুয়াল অর্গানস, সেক্সুয়াল অর্গান বোথ মেল অ্যান্ড ফিমেলের ব্যাপার আছে। তা ফিমেলের ক্ষেত্রে যেটা হবে,
তার যে মেন্সটা, সেই মেন্সটা হবে প্রফিউজ, ভেরি ডার্ক, ক্লোটেড, ডিফিকাল্ট টু ওয়াশ অন দ্য সোপ। সোপিং এর ক্ষেত্রে যে মেয়েদের মাসে মাসে যে একটা ডিসচার্জ হয় পার ভ্যাজাইনা দিয়ে, তাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। এই মেনস্ট্রুয়েশন খুব পিকুলার একটা লক্ষণ আছে মেডোরিনামের ক্ষেত্রে। সেটা হচ্ছে তার যে এই ডিসচার্জটা যদি কাপড়ে কোথাও লেগে যায়, সাবান দিয়ে ধুলেও সেটা ওঠে না। এইটা একটা গ্রেট আনকমন সিমটমস। এবং আমরা জানি যে আনকমন পিকুলার সিমটমস হলে সেখানে সেই সিলেক্টেড মেডিসিনটা কাজ করবেই। তাহলে আমরা এর আগেও বলেছিলাম যে 1000 symptoms is not a symptoms, but one symptoms is a symptoms। তা এই ক্ষেত্রে একটা আনকমন পিকুলার সিমটমস যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে মেয়েদের যে মাসিকটা হয়, শুধু মাসিক না, তাদের যে সাদা স্রাবটা হয়, সেই সাদা স্রাবটা যদি কোনোভাবে কাপড়ে লাগে, সে কাপড় থেকে সাবান দিয়ে ধুয়ে উঠবে না, দাগ উঠবে না। তাহলে এইটা আমরা কিন্তু, যেটা আমরা জানি যে 1000 symptoms is not a symptoms, but one symptoms is a symptoms, এইটা হচ্ছে আনকমন পিকুলার সিমটমস। এই আনকমন পিকুলার সিমটমস যেখানে থাকবে, সেখানে আমাদের অজানা কোনো সিমটমস বা কিছু লক্ষণ যদি আমরা দেখি, এই একটা সিমটমসের বেস করে কিন্তু আমরা মেডিসিনটা দিতে পারি। রেসপিরেটরি অর্গান, তবে রেসপিরেটরি অর্গানে যে সমস্ত রোগগুলো হয়, তার মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, রিসেন্ট যেটা আমরা করোনা ভাইরাস, তারপরে যেটা এলো যে ভ্যারিয়েন্ট যেটা আমরা দেখছি ডেল্টা ভ্যারাইটিস, তারপরে যেটা এলো সেটা হচ্ছে ওই অমিক্রন। গত পরশু দিন আমরা অমিক্রনের উপর একটা লেকচার দিয়েছিলাম। তাহলে অমিক্রনটাও কিন্তু এই যে যেই রোগগুলো বললাম, এই রোগগুলো কিন্তু সবই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করে। তাহলে রেসপিরেটরি সিস্টেমে আমাদের মেডোরিনাম খুব ভালো কাজ করে। কোন ক্ষেত্রে আমরা মেডোরিনামটা ব্যবহার করব? যেখানে যে উইকনেস রয়েছে, স্পাজম অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াল, লারিংস, স্টপ, তারপরে পেন অফ দ্য চেস্ট, এই সমস্ত ক্ষেত্রে। আর আমরা গুরুত্বপূর্ণ যে লক্ষণটা দেখব, রিলিফ বাই লাইং অন স্টোমাক, অর্থাৎ রিলিফটা হয় স্টোমাকের উপরে ভর করে যখন শোয়, তখন সে আরাম পায়। এই সমস্ত লক্ষণ পেলে আমরা এই রেসপিরেটরি সিস্টেমের উপরে যে কষ্টগুলো, সেই কষ্টের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করি। আমরা যেটা আগেও বলেছিলাম যে এইটা মেডোরিনাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যেটা জীবনের অনেক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, কঠিন কঠিন দুরারোগ্য রোগ নিরাময় করতে পারে। কয়েকটি লক্ষণের উপরে বেস করে আমরা যদি মেডিসিন দিই, সেই লক্ষণগুলো হচ্ছে তার অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিয়েশন, এইটা লক্ষ্য করতে হবে। আর আনকমন পিকুলার সিমটমসগুলোর মধ্যে আমাদের দেখতে হবে। আনকমন
সিমটমস বা রেড লাইন সিমটমসের মধ্যে রয়েছে বার্নিং অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট। আমরা বার্নিং এর বিভিন্ন রকম জায়গা দেখেছি। বার্নিং অনেকগুলো মেডিসিনের মধ্যে বার্নিং আছে, আর্সেনিকের মধ্যে বার্নিং আছে, সালফারের মধ্যে বার্নিং আছে, সিকিলিকলের মধ্যে বার্নিং আছে। তা আমাদের মেডোরিন নামের বার্নিংটা কোথায় বেশি হয়? বার্নিং অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট। আমরা যখন কম্পেয়ার করব, মেডিসিন কম্পেয়ার করব, সেই মেডিসিন কম্পেয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে ব্রহ্মতালু, যেটা মিড ব্রেনের যদি বার্নিং হয়, আমরা যেটা করব, মেডিসিন সিলেক্ট করবো, সেটা সালফার হবে। আর আর্সেনিক অ্যালবামের মধ্যে বার্নিং আছে, সেখানে একটা পিকুলার ব্যাপার আছে, সেটা হচ্ছে রিলিভ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। ওয়ার্ম অ্যাপ্লিকেশনে তার আরাম হয়, বার্নিংটা কমে। আর আমাদের মেডোরিন নামের ক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে হাত এবং পায়ে তার বার্নিংটা বেশি। আমরা এবার অ্যাগ্রাভেশনটা বলেছিলাম যে অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিউলেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো অ্যাগ্রাভেশনটা কখন হয়? অ্যাগ্রাভেশনটা, মেডোরিনের অ্যাগ্রাভেশনটা হচ্ছে কোনো রোগ নিয়ে বা কোনো কিছু ডিপ চিন্তা করলে তার অ্যাগ্রাভেশন হয়। আমরা শুরুতে যেটা বলেছিলাম যে মেডোরিনটা বিশেষ করে নার্ভাস সিস্টেমের উপরে ভালো কাজ করে। তার নার্ভাস সিস্টেমের উপরে ভালো কাজ করলে কি হচ্ছে, তার নার্ভাস অর্থাৎ যেখানে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র এফেক্ট হওয়ার ফলে সে কিছু মনে রাখতে পারে না, সে ফিজিক্যালি মেন্টালি দুর্বল। আর অ্যাগ্রাভেশনটা হচ্ছে সে যখন কোনো কিছু চিন্তা করে তখনই তার অ্যাগ্রাভেশন হচ্ছে। আর অ্যামিউলেশন হচ্ছে কি? অ্যামিউলেশনটা হচ্ছে অ্যাট দ্য সি শোর। সমুদ্র তীরে গেলে সে আরাম বোধ করে। আর লাইং অন দ্য স্টোমাক, ড্যাম ওয়েদারে সে ভালো থাকে। আর শোয়ার ক্ষেত্রে পেটের উপরে ভর করে যখন শোয় সে আরাম বোধ করে। তবে আমরা এই সমস্ত আনকমন পিকুলার রেড লাইন সিমটমস দেখে আমরা কিন্তু মেডিসিনগুলো চিন্তা ভাবনা করতে পারি কতটা ফলপ্রসূ। আর সম্ভব হলে আমরা নেক্সট যে পেন পিকচার নিয়ে আলোচনা হবে, সেখানে আরও মেডিসিন নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, পরে অনেকে জয়েন করলেন, আমরা তাদেরকে